আসসালামু আলাইকুম, মাই নেম ইজ ইয়াসিন আরাফাত। আর আজকের ভিডিওতে আমরা স্ট্রিংসের ফুল এক্সপ্লেনেশন দেখব। যে স্ট্রিংস সম্পর্কে যা কিছু জানা সম্ভব রয়েছে সব কিছুই আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। আর আপনি যদি গত ক্লাসগুলো না দেখে থাকেন তাহলে সেগুলো অবশ্যই দেখে নেবেন, কারণ সেই ক্লাসগুলো না দেখলে আপনার এই ক্লাসটি বুঝতে একটু হলেও সমস্যা হতে পারে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো হোয়াট ইজ স্ট্রিংস? Strings is a predefined class in Java, but we can also use it as a data type. মানে হচ্ছে জাভার মধ্যে এক ধরনের প্রিডিফাইন্ড ক্লাস হচ্ছে স্ট্রিং, কিন্তু আমরা এটিকেও ডেটা টাইপ হিসেবে ইউজ করতে পারবো। এটি হচ্ছে এক ধরনের ডেফিনেশন, আর অ্যাকচুয়াল ডেফিনেশন হচ্ছে স্ট্রিংস আর দ্য সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স অ্যান্ড ইটস ইন্ডেক্স স্টার্টস ফ্রম জিরো। তো সর্বপ্রথম চলুন এটি আপনাদেরকে বুঝিয়ে দেই যে স্ট্রিং কিন্তু জাভার মধ্যে এক ধরনের প্রিডিফাইন্ড ক্লাস, আর এটিকে আমরা ডেটা টাইপ হিসেবে ইউজ করতে পারবো। কিন্তু যেহেতু এটি একটি প্রিডিফাইন্ড ক্লাস, যার জন্য আমরা এটিকে যদি ইউজ করতে চাই তাহলে আমরা এটি নর্মালভাবেও ইউজ করতে পারবো যেহেতু ডেটা টাইপ। আর যদি আমরা চাই যে অ্যারের মতো অবজেক্ট ক্রিয়েট করে আমরা স্ট্রিং ইউজ করব তাহলে সেটিও আমরা করতে পারবো। এরপর হচ্ছে স্ট্রিংস আর দ্য সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স অ্যান্ড ইটস ইন্ডেক্স স্টার্টস ফ্রম জিরো। মানে হচ্ছে সিকোয়েন্স অফ ক্যারেক্টারের সংমিশ্রণে স্ট্রিংস তৈরি হয় আর এর ইন্ডেক্স জিরো থেকে শুরু হয়। তো ইন্ডেক্স কিভাবে জিরো থেকে শুরু হয় এটি যদি আপনি বুঝতে না পারেন তাহলে অবশ্যই গত ক্লাসটি দেখে নেবেন। সেই ক্লাসে আমি ইন্ডেক্স সম্পর্কে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, তো সেটি দেখলে আশা করি আপনি ইন্ডেক্সটিও বুঝতে পারবেন। তো সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স বলতে কি বোঝানো হয়? মনে করুন আমি আমার নাম লিখবো, আমার নাম হচ্ছে ইয়াসিন। তো আমাকে কি করতে হবে? আমাকে সর্বপ্রথম কিছু ক্যারেক্টার ইউজ করতে হবে, যেমন ই, ওয়াই, ই, এ, এস, আই, এন। মানে এই সব কিছু মিলেই আমার নামটি তৈরি হয়েছে ইয়াসিন। তো এটিকেই বলে হচ্ছে সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স। তো আশা করছি আপনি এটি বুঝতে পেরেছেন। তাহলে এখন চলুন আমরা স্ট্রিংয়ের সিনট্যাক্সগুলো দেখে ফেলি যে আমরা কিভাবে স্ট্রিংগুলোকে লিখব প্রোগ্রামের মধ্যে। তো এখানে আপনারা সর্বপ্রথম দেখতে পাচ্ছেন যে স্ট্রিংস str ইজ ইকুয়াল টু নিউ। এখানে নিউ কিওয়ার্ড ইউজ করেছি কারণ হচ্ছে এটি আমরা অবজেক্টের মাধ্যমে স্ট্রিংকে ইউজ করতেছি এজন্য। তো স্ট্রিং str ইজ ইকুয়াল টু নিউ, এরপর আবারও দিয়েছি স্ট্রিং, এর ভেতর আমি দিয়ে দিয়েছি আমাদের যে অবজেক্টটি রয়েছে বা যে স্ট্রিংটি রয়েছে সেটি। এরপর আপনি নর্মালভাবেও লিখতে পারেন যে ডেটা টাইপ মানে হচ্ছে স্ট্রিং, এরপর হচ্ছে ভ্যারিয়েবল নেম str দিয়েছি, আপনি যে কোনো কিছু দিতে পারেন, ইজ ইকুয়াল টু দিয়ে ডাবল কোটের ভেতর আপনি আপনার স্ট্রিং বা যে অবজেক্টটি রয়েছে সেটি এখানে দিতে পারেন। তো আশা করছি আপনি স্ট্রিংয়ের সিনট্যাক্সটিও বুঝতে পেরেছেন। এখন চলুন আমি আপনাদেরকে এটি একটু প্র্যাকটিক্যালি করে দেখাই। আমি এখন আপনাদেরকে স্ট্রিংয়ের লেন্থ কিভাবে বের করতে হয়, কিভাবে আপার কেসে প্রিন্ট করাতে হয়, কিভাবে লোয়ার কেসে স্ট্রিংগুলোকে প্রিন্ট করাতে হয় সেগুলো আপনাদেরকে এখন বুঝিয়ে দেব। তাহলে এখন চলুন আমি এখানে ডেটা টাইপ দিয়ে দিচ্ছি স্ট্রিং। তো আমি এখানে স্ট্রিং দিয়ে দিলাম, ভেরিয়েবল দিয়ে দিলাম str ইজ ইকুয়াল টু, আমি এর ভেতর দিয়ে দিচ্ছি হচ্ছে ইয়াসিন, এখানে সেমিকোলন দিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের ভ্যারিয়েবলের ভেতর স্ট্রিং ইনপুট নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এর লেন্থ বের করব। তো জাভার ভেতর কোনো একটি স্ট্রিংয়ের লেন্থ বের করার জন্য একটি মেথড রয়েছে যার নাম হচ্ছে লেন্থ মেথড। তো আমরা এখন সেটিকে ব্যবহার করব। এখন আমি দিয়ে দিচ্ছি কি str ডট, আমি এখান থেকে লেন্থ নামে যেই মেথডটি রয়েছে সেটিকে আমি কল করছি। তো দেখতে পাচ্ছেন এল লেখার সাথে সাথে এখানে লেন্থটি চলে আসলো। আমি ইন্টারে ক্লিক করে এটিকে নিয়ে নিচ্ছি। আর এটি যেহেতু একটি ইন্টিজার ভ্যালু যার জন্য আমি এটিকে একটি ইন্টিজার টাইপের ডেটা টাইপ আর ভেরিয়েবলের ভেতর দিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের কাজ হয়ে গেছে। এখন যদি আমি এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএনের ভেতর আমি একে প্রিন্ট করিয়ে দেই তাহলে দেখি কি হয়। তো আমি প্রোগ্রামটিকে রান করছি। তো এখানে আপনি দেখতে পাবেন যে এখানে 7 চলে আসলো। কারণ কি 1 2 3 4 5 6 7, ইয়াসিনের মধ্যে 7টি ক্যারেক্টার রয়েছে, তো এর লেন্থ হচ্ছে 7। তো আশা করছি আপনি এটি বুঝতে পেরেছেন। তাহলে এখন চলুন আপনাদেরকে এটি আমি আপার কেসে প্রিন্ট করিয়ে দেখাই। তো আপার কেসে প্রিন্ট করানোর জন্য এতটুকু আমার প্রয়োজন নেই। তো আমি এখানে কি করতেছি, আমি এখানে str ডট ডট দেওয়ার সাথে সাথে আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মেথড চলে আসলো। আমি এখান থেকে টু আপার কেস নামে যেই মেথডটি রয়েছে সেটিকে আমি কল করব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি টু আপার কেস। তো এখানে চলে আসলো, আমি এটিকে সিলেক্ট করে নিচ্ছি। এখন যদি আমি প্রোগ্রামটিকে রান করাই তাহলে আপনারা দেখতে পাবেন যে ইয়াসিন এখানে আপার কেসে প্রিন্ট হয়ে গেছে। এখন যদি মনে করুন এখানে আমি আপার কেসেই সব দিয়ে দেই, ইয়াসিন আমি এখানে আপার কেসেই দিয়ে দিয়েছি আর আমি চাচ্ছি এটি আপার কেসেই প্রিন্ট হোক, তাহলে দেখি এটি কি করে।
তো আমি এখানে রান করছি, রান করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটি আপার কেসেই রয়ে গেছে। এখন যদি আমি এটিকে লোয়ার কেসে প্রিন্ট করাতে চাই তো আমি কি করব, এখানে আমি দিয়ে দিব হচ্ছে লোয়ার কেস। তো আমি দিয়ে দিচ্ছি লোয়ার কেস, এখানে চলে আসলো, আমি এতটুকু কেটে দিচ্ছি। আর এখন যদি আমি প্রোগ্রামটিকে রান করাই তাহলে আপনারা দেখতে পাবেন যে স্ট্রিংটি লোয়ার কেসে প্রিন্ট হয়ে গেছে। তো আশা করছি আপনি এটি বুঝতে পেরেছেন। এখন চলুন আপনাদেরকে বুঝিয়ে দেই যে আমি আপনাকে বলেছিলাম যে দুটি স্ট্রিং এক নয় সেটি। তো এখন আমি সর্বপ্রথম এখানে দিয়ে দিচ্ছি স্ট্রিং, এখানে আমি দিচ্ছি str1 ইজ ইকুয়াল টু, আমি এখানে দিয়ে দিচ্ছি নিউ কিওয়ার্ড, এরপর আমি আবার স্ট্রিং দিয়ে এখানে ডাবল কোট দিয়ে দিচ্ছি ইয়াসিন, এখানে আমি দিয়ে দিচ্ছি সেমিকলন। তো কাজ হয়ে গেছে। এখন আমরা এই দুটিকে কম্পেয়ার করব। তো কম্পেয়ার করার জন্য আমার উপরেরটিকেও লোয়ার কেসে আনতে হবে। তো এভাবে আমি দিয়ে দিচ্ছি ইয়াসিন, ইয়াসিন। তো হয়ে গেল। এখন আমরা যেহেতু কম্পেয়ার করব, তো কম্পেয়ার করার জন্য আমাদেরকে ইফিলস ব্যবহার করতে হবে। তো আমি এখানে ইফিলস দিয়ে দিচ্ছি। ইফ যখনই কোনো কন্ডিশন আসবে তখনই আপনার মাথায় সর্বপ্রথম আসা প্রয়োজন হচ্ছে ইফিলস, তারপর অন্য কিছু। তো দিয়ে দিলাম। আমি এখানে সিনটেক্সটি আগে লিখে ফেলেছি। এখন যদি আমি এখানে দেই str ইজ ইকুয়াল টু str1 ইজ ইকুয়াল টু, এটি হচ্ছে একটি রিলেশনাল অপারেটর, আপনি অবশ্যই জেনে থাকবেন। আর আপনি যদি এটি না জানেন তাহলে অবশ্যই আমাদের যেই অপারেটরের উপর যে ভিডিওটি রয়েছে সেটি অবশ্যই দেখে নেবেন। তাহলে এই দুটি যদি সমান হয় তাহলে কি প্রিন্ট হবে? প্রিন্ট হবে হচ্ছে বোথ আর ইকুয়ালস। আর যদি এই দুটি এক না হয় তাহলে কি প্রিন্ট হওয়ার কথা? তাহলে হবে হচ্ছে নট ইকুয়ালস। তো এখানে কি আসতে পারে? তো দুটির ভেতরে সেম জিনিস রয়েছে, ইয়াসিন, কিন্তু আমি আপনাদেরকে আগেই বলেছি এই দুটি সেম নয়। তো রান করে দেখি কি আসে। আসার তো কথা বোথ আর ইকুয়ালস, দেখি কি আসে। তো এখানে চলে আসলো বোথ আর নট ইকুয়ালস। এটি কেন আসলো চলুন আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই স্ট্রিংটিকে রেফার করছে str আর এই স্ট্রিংকে রেফার করছে str1। যখন আমরা এই ইকুয়াল চিহ্নটি ব্যবহার করি তখন কি হয়, এই দুটি ভ্যারিয়েবলের মধ্যে কম্পেয়ার করা হয়। এই ভ্যারিয়েবলের ভেতর কি আছে সেটিকে দেখা হয় না নর্মালি স্ট্রিংয়ের ক্ষেত্রে। তো এখানে str আর str1 দুটি কি সেম না, যার জন্য এখানে দিয়েছি কি বোথ আর নট ইকুয়ালস। কিন্তু যদি এখানে ইন্টিজার ভ্যালু হতো তাহলে কিন্তু বলে দিত বোথ আর ইকুয়ালস। কিন্তু এটি স্ট্রিংয়ের ক্ষেত্রে একটু আলাদা। আর এটি আলাদা কেন আপনাদেরকে একটু পরেই আমি বুঝিয়ে দিচ্ছি। তো আপনি কিভাবে দুটি স্ট্রিংকে কম্পেয়ার করবেন? তো কম্পেয়ার করার জন্য আলাদা একটি মেথড রয়েছে, সেটি হচ্ছে আমি দিয়ে দিচ্ছি str ডট, এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ইকুয়ালস, এর ভেতর আমি দিয়ে দিচ্ছি str1। এই মেথডটি ইউজ করছি। এখন কি করবে, এই ভ্যারিয়েবলের ভেতর কি স্ট্রিং রয়েছে তার মধ্যে কম্পেয়ার করা হবে, ভ্যারিয়েবলগুলোকে কম্পেয়ার করা হবে না। তো আশা করছি বুঝতে পেরেছেন। এখন আমি এটিকে রান করাই, দেখতে পাচ্ছেন বোথ আর ইকুয়ালস। তো আশা করছি আপনি এটি বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আবারও এটি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি আপনি এটি বুঝতে পেরেছেন। এখন চলুন আমরা জেনে আসি যে জাভা প্রোগ্রামাররা কেন স্ট্রিংকে ইমিউটেবল বলে থাকে। তো হোয়াই স্ট্রিং আর ইমিউটেবল ইন জাভা? ইমিউটেবল মানে হচ্ছে কান্ট চেঞ্জ, মানে হচ্ছে আপনি যখন একটি স্ট্রিংকে ডিফাইন করে দিবেন তখন সেটিকে আপনি চেঞ্জ করতে পারবেন না। কিন্তু আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে সেটিকে আপনাকে ডুপ্লিকেট তৈরি করে তারপর চেঞ্জ করতে হবে। এর মানে কি চলুন আপনাদেরকে এখন বুঝিয়ে দিই। তো সর্বপ্রথম যখন আমরা স্ট্রিং str1 ইজ ইকুয়াল টু, এখানে ডাবল কোটের ভেতর ইয়াসিন দিয়ে দিয়েছি, তখন কম্পাইলার কি করবে, কম্পিউটারের হিপ মেমোরিতে গিয়ে স্ট্রিং কনস্ট্যান্ট পুল নামে একটি জায়গা রয়েছে, এর ভেতর সার্চ করে দেখবে যে ইয়াসিন নামে কোনো স্ট্রিং বা অবজেক্ট আছে কি না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি নাই, যার জন্য কি করবে যে এর জন্য একটি জায়গা তৈরি করে দিবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে জায়গা তৈরি করে দিল আর এটিকে ইন্ডিকেট করে দিল কার দিকে, str1 এর দিকে। এরপর যখন আমরা স্ট্রিং str2 ইজ ইকুয়াল টু ইয়াসিন লিখলাম তখন কম্পাইলার কি করবে, কম্পিউটারের হিপ মেমোরিতে গিয়ে স্ট্রিং কনস্ট্যান্ট পুলের ভেতর সার্চ করে দেখবে যে ইয়াসিন নামে আদৌ কোনো কিছু আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আছে। যদি থাকে তাহলে এটি কি করবে, str2কেও সেটিকে রেফার করে দিবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই একই জিনিসকে str2তেও রেফার করা হয়েছে, str1এও রেফার করা হয়েছে। আর এর অ্যাড্রেস কত? এর অ্যাড্রেস মনে করুন 1000। এখন
যদি মনে করুন আমি আবারও দেই স্ট্রিং str3 এবাদত, তাহলে কি করবে? কম্পাইলার হিপ মেমোরিতে যাবে, স্ট্রিং কনস্ট্যান্ট পুলে যাবে, যাওয়ার পর সার্চ করে দেখবে যে এবাদত নামে কোনো কিছু এর ভেতর আছে কি না। তো আমরা দেখতে পাচ্ছি নাই, যার জন্য কি করবে? এবাদতের জন্য একটি নতুন জায়গা করে দিবে আর একে রেফার করে দিবে কার কাছে? str3 এর কাছে। তো আশা করছি আপনি এতটুকু বুঝতে পেরেছেন। এরপর যখন আমরা এখানে দিব স্ট্রিং str4 নিউ স্ট্রিং, তারপর দিচ্ছি হচ্ছে ইয়াসিন, যেহেতু আমরা অবজেক্ট ক্রিয়েটের মাধ্যমে এই স্ট্রিংটিকে ব্যবহার করছি, যার জন্য এখন কি হবে? এখন স্ট্রিং কনস্ট্যান্ট পুলের ভেতর জায়গা না নিয়ে এটি নিবে হচ্ছে হিপ মেমোরির ভেতর। আর হিপ মেমোরির ভেতর নেওয়ার পর এটি কি করবে? যে স্ট্রিং কনস্ট্যান্ট পুলের ভেতরও কিন্তু ইয়াসিন রয়েছে, যার জন্য এটি কি করবে? ইনডাইরেক্টলি এটিকে রেফার করা শুরু করবে আর এর যেই অ্যাড্রেসটি রয়েছে এটিকে হোল্ড করা শুরু করবে। তার মানে এর অ্যাড্রেস কত হয়ে যাবে? এর অ্যাড্রেস হয়ে যাবে 1000। আর এটিকে কার দিকে ইন্ডিকেট করা হচ্ছে str1 এর দিকে। তো আশা করছি আপনি এতটুকু বুঝতে পেরেছেন। আর আমি যখন আপনাদেরকে এটি আরও প্র্যাকটিক্যালি দেখাবো তখন আপনি সেটি আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো এখন প্রশ্ন হচ্ছে, হোয়াই স্ট্রিংস আর ইমমিউটেবল ইন জাভা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন str1 এর জন্য একটি জায়গা এখানে দেওয়া হয়েছে, কিন্তু str2 এর জন্য এখানে কোনো জায়গা দেওয়া হয়নি। এখন যদি আমি str1কে চেঞ্জ করে দিই, মনে করুন এখানে আমি দিয়ে দিলাম ইয়াসিন আরাফাত, তাহলে কিন্তু এই str2 অনাথ হয়ে যাবে, মানে কি এর কোনো জায়গা থাকবে না, এটি যাবে কোথায়? যার জন্য আপনি স্ট্রিং যদি একবার ডিফাইন করে দেন তাহলে সেটিকে আপনি চেঞ্জ করতে পারবেন না, কিন্তু আপনি ডুপ্লিকেটের মাধ্যমে সেটিকে চেঞ্জ করতে পারবেন। এটি আমরা একটু পরেই দেখব। তো আশা করছি আপনি এতটুকু বুঝতে পেরেছেন। এখন চলুন আমরা প্র্যাকটিক্যাল করে দেখি। তো এটি হচ্ছে আমাদের আগের প্রোগ্রামটি। তো আমি এখান থেকে এতটুকু কেটে দিচ্ছি, এতটুকু প্রয়োজন নেই। তো এর পাশে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ইমমিউটেবল। এখন আমি কি করব? আমি চাবো যে এই str এর সাথে আরেকটি স্ট্রিং যোগ করে দিতে, মানে ইয়াসিনের সাথে আমি চাচ্ছি আরাফাতও আসুক। তো এখন আমরা কনকেট মেথডটি ইউজ করব, যেটি আমরা প্রিডিফাইন্ড মেথড হিসেবে জানতাম। তো আমি এখন কি করছি? str ডট আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কনকেট। তো এখানে দেখতে পাচ্ছেন কনকেট চলে আসলো। কনকেট মেথডটিকে আমি কল করে দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কি? আরাফাত। আমি এখানে সেমিকোলন দিয়ে দিচ্ছি। তো এখন যদি আমি str-কে কল করি তাহলে কিন্তু ইয়াসিন আরাফাত প্রিন্ট হওয়ার কথা। তো আমি দেখি কি হয়। আমি এখানে দিয়ে দিচ্ছি system.out.println আর এর ভেতর আমি str-কে প্রিন্ট করিয়ে দিচ্ছি। এখন আমি রান করাচ্ছি। আসার কথা ইয়াসিন আরাফাত, কিন্তু আসবে হচ্ছে ইয়াসিন। তো দেখতে পাচ্ছেন শুধু ইয়াসিন আসলো কেন? কারণ হচ্ছে এটি ইমমিউটেবল, আপনি এটিকে চেঞ্জ করতে পারবেন না, কিন্তু আপনি এটিকে চেঞ্জ করতে পারবেন ডুপ্লিকেট করে। তো ডুপ্লিকেট কিভাবে করতে হবে? তো এখানে আমি করে দিচ্ছি। মনে করুন আমি এখানে স্ট্রিং নিয়ে নিলাম, এরপর আমি নিয়ে নিলাম হচ্ছে str1 দিয়ে আমি এটিকে দিয়ে দিচ্ছি এটি আলাদা আর এটি হচ্ছে আলাদা। এখন যদি আমি str1কে এখানে প্রিন্ট করাই তাহলে দেখবেন যে এখানে ইয়াসিন আরাফাত চলে আসলো। তো দেখতে পাচ্ছেন ইয়াসিন আরাফাত চলে আসছে। তো আশা করছি আপনি এতটুকু বুঝতে পেরেছেন। তো এখন ইন্টারভিউর মধ্যে আপনাকে প্রশ্ন করতে পারে যে স্ট্রিং ইমমিউটেবল হওয়ার উপকারিতা কী কী, বা কেনই বা ইমমিউটেবল। তো এর কয়েকটি উত্তর রয়েছে, এর মধ্যে একটি উত্তর আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এখন মনে করুন আমি এখানে একটি ইয়াসিন নিলাম একটি ভ্যারিয়েবলের ভেতর, আর মনে করুন এর অ্যাড্রেস 100, আর আবারও আমি ইয়াসিন নিলাম, এরও অ্যাড্রেস হচ্ছে 100, এরও অ্যাড্রেস হচ্ছে 100। যেহেতু ইমমিউটেবল তো অ্যাড্রেস সেম হবে, যার জন্য কি হবে? যার জন্য প্রোগ্রামটি ফাস্ট হবে। এখন ফাস্ট কিভাবে হবে চলুন আপনাদেরকে এটি বুঝিয়ে দিই। তো মনে করুন ইয়াসিন আমি নিলাম অন্য একটি ভেরিয়েবল, মনে করুন আমি এ ভেরিয়েবলের ভেতর ইয়াসিন নিয়েছি আর হচ্ছে বি ভেরিয়েবলের ভেতর আবারও ইয়াসিন নিয়েছি। এখন যদি দুটির অ্যাড্রেস ডিফারেন্ট হয় তাহলে প্রোগ্রামের জন্য জায়গা বেশি লাগবে আর হচ্ছে এক্সিকিউশন টাইমও বেশি লাগবে, কারণ দুটি ভেরিয়েবল আলাদা আলাদা আর দুটির জায়গাও আলাদা আলাদা, দুটিকে রিড করতেই সময় লাগবে। কিন্তু দুটি যদি এক হয়, মনে করুন একই অ্যাড্রেসে রয়েছে, ভেরিয়েবল ডিফারেন্ট থাকুক সমস্যা নেই, কিন্তু অ্যাড্রেস সেম, এর জন্য কোনো আলাদা অ্যাড্রেস তৈরি হয়নি, যার জন্য প্রোগ্রামটি ফাস্ট হবে। আর আপনি যদি এতটুকু বলতে পারেন তাহলেই আপনার সিলেকশন মাস্ট হয়ে যাওয়ার কথা। তো আশা করছি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন আর আপনাদের উপকারেও এসেছে। যদি আজকের ভিডিও আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি আপনারা বুঝতে না পারেন বা কোনো জায়গায় যদি আপনাদের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি অবশ্যই আপনাদের সমস্যাটির সমাধান করার চেষ্টা করব। আর অবশ্যই আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।